হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম ছেয়ে যাওয়া স্ত্রী গল্পের 4 নম্বর পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে গল্পতে ফিরে যাই। শুভ বলল, আচ্ছা আদিলা, তুমি এই খ্যাত ছেলেটার ভিতরে এমন কি দেখেছো? তুমি তো কলেজের টপ সুন্দরী, তারপরে এই খ্যাত ছেলেটাকে তুমি কেনই বা ভালোবাসলে? আদিলা বলল, সব কথা কি এখানেই দাঁড়িয়ে বলবো, নাকি একটু সামনে গিয়ে কোনো পার্কে বসবো? এখন শুভ বলল, আচ্ছা চলো, রোমান্টিক কথা যেহেতু আমরা পার্কে গিয়েই বসি। আদিলা বলল, চলো। তারপর তারা তাদের ভার্সিটির পাশে একটি পার্ক আছে, সেখানে চলে যায়। সেখানে গিয়ে আদিলা ঘাসের উপরে বসে পড়ে এবং আদিলার রানের উপরে শুভ মাথা রেখে শুয়ে পড়ে। তারপরে আদিলা বলতে শুরু করে। শুভ আদিলার মাথায় হাত বুলাতে থাকে আর বলতে থাকে, আজ থেকে প্রায় 3 বছর আগে তোমাকে আমার বাড়ির পাশের একটি মেলায় গান গাইতে দেখছিলাম। জানো শুভ, সেই দিন তোমার গান শুনে আমি পুরোই ব্যাকুল হয়ে গিয়েছিলাম। তোমার গান এবং তোমার মায়াবী চেহারার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। তোমার গান শেষ হতেই আমি দৌড়ে যেতে লাগলাম তোমার কাছে, কিন্তু কথায় আছে না, কপাল খারাপ হলে যা হয় আর কি। ভিড়ের কারণে আমি তোমার কাছে ওই সময় যেয়ে পৌঁছাতে পারিনি। আমি অপেক্ষা করতেছিলাম কখন ভিড় কমে আর কখন আমি তোমার কাছে যেতে পারবো। ভিড় যখন কমে আসে তখন আমি সেখানে গিয়ে শুনতে পাই তুমি নাকি সেখান থেকে চলে গেছো। সেই দিন তোমাকে আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি ওই মেলার ভিতরে, কিন্তু আমার কি পোড়া কপাল, সেদিন আমাকে কোনোভাবেই পাইনি। এরপরে আমি যখনই রাস্তায় বের হতাম তখনই তোমাকে খুঁজে বেড়াতাম তোমাকে পাবার জন্য, কিন্তু আফসোসের বিষয় আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। এরপরে প্রতি বছর আমি স্কুল কলেজ ভার্সিটি পরিবর্তন করতাম, তারপরে তোমাকে খুঁজতে থাকতাম তোমাকে ভালোবেসে পাওয়ার জন্য। ওই প্রথম দেখাতেই তোমার মায়াবী চেহারাটা আমার মনে জায়গা করে নিয়েছিল, তাই এইবার এই কলেজে এসেছি আমি শুধু তোমার জন্য। প্রথম যখন আমি এই কলেজে আসি তখন অনেক ছাত্রদেরকে দেখতে পাই, কিন্তু তোমাকে দেখতে পাই না। তারপরে ভাবি যে আমি এখান থেকে চলে যাব। যেই দিনে আমি ডিসিশন নেই এখান থেকে চলে যাব, তখনই আমার এক বান্ধবী আদিলা আমার কাছে আসে আর আমাকে তার কথা বলতে লাগলো আর বলে, এই আদিলা, তুই তো এই কলেজে নতুন এসেছিস, কলেজের ছেলেদের সম্পর্কে তুই কিছুই জানিস না, তাই আগেই তোকে সাবধান করে দিই। এই বলেই মায়া তার ফোন থেকে কিছু পিক বের করে ছেলেদের এবং বলতে লাগে, এইসব ছেলেদের থেকে দূরে থাকবি, না হতে তোর 20 আনা জীবনের 16 আনা জীবনকেই তেজপাতা করে দিবে এইসব ছেলেরা। আদিলা তখন মায়ার দেখানো পিকগুলো দেখে বলতে লাগলো, কেন রে, এরা কি অনেক খারাপ ছেলে নাকি? নাকি এরা মেয়েদেরকে টিজ করে? নাকি এরা রাজনীতি নিয়ে অনেক পরিমাণে বাজে থাকে? মায়া বলল, এইসব কিছুই না। আদিলা বলল, তাহলে সমস্যা কি, এইসব ছেলেদের থেকে পালিয়ে থাকবো কেন? মায়া বলল, এইসব এক একটা ফাজিলের ডিব্বা, এইসবগুলা যখন কোনো মেয়েকে ধরে ওই মেয়ের জীবনের 12 আনি নষ্টই করে দেয়, একেবারে 12টা বাজিয়ে দেয় জীবনের। এইসবদের বলে কোনো লাভ নেই, ওদেরকে বললেও কোনো কিছু ধরে না। আদিলা তারপর একটু ভাবুক হয়ে বলতে লাগলো, ও আচ্ছা ঠিক আছে, তারা তো আর আমাকে চিনে না। যেই দিন তারা আমার সাথে ফাজলামি করতে আসবে সেই দিন বুঝিয়ে দিব এই আদিলা কি জিনিস। আচ্ছা মায়া, তুই তো সর্বপ্রথম একটা ছেলের পিক দেখালি, ওই ছেলেটার আচার ব্যবহার এবং কি সব দিক দিয়ে দেখতে কেমন রে? মায়া বলল, কেন রে, প্রথম পিক দেখে প্রেমে পড়ে গেলি নাকি? আদিলা বলল, দূর, বাজে কথা বলিস কেন, একটু ভালোভাবে ভাব। এমনি জিজ্ঞাসা করলাম, তুই প্রথমে পিকটা দেখালি এই কারণে জিজ্ঞাসা করলাম আর কি। মায়া বলল, তাহলে এই নাকি? আদিলা বলল, এমনি শুনতে চাচ্ছি, তুই বলবি নাকি আমি এখান থেকে যাব? মায়া বলল, ছেলেটা দেখতে অনেকটা ভালোই, আচার ব্যবহারও ভালো, পড়াশোনায় টপার, উভয় দিক দিয়েই অনেক ভালো, কিন্তু আদিলা বলল, এত কিছু ভালো হলে আবার কিন্তু আসে কোথার থেকে? আবার কিন্তু আসলো কোন জায়গা থেকে? কিন্তুটা কি সেটা বল। মায়া বলল, ছেলেটার আর্থিক অবস্থা নাই বললেই চলে, আর ছেলেটা প্রচণ্ড দুষ্ট, ছেলেটার বাবা মা কেউ নেই তো এই কারণে। এই দুইটা কারণেই ছেলেটার থেকে দূরে থাকি, না হলে কবেই তো এই ছেলেটাকে আমি আমার রাজ্যের রাজা হিসাবে গ্রহণ করে নিতাম। আদিলা বলল, ও এই কারণ, আমার এগুলাতে সমস্যা নেই, আমি এগুলা চালিয়ে নিতে পারবো। মায়া বলল, কি বললি তুই, কিছুই তো বুঝলাম না, আর চলবে মানে এটার মানে কি? আদিলা বলল, এইসব বুঝে তোর এখন কোনো লাভ নেই, যখন সময় হবে তখন তুই বুঝে নিস। এই বলেই আদিলা সেখান থেকে চলে আসে। জানো শুভ, সেই দিন তোমাকে দেখার পরে আমি যে কতটা খুশি হয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। পরে যখন তোমাকে জানতে পারলাম তুমি কলেজে আসছো না, তখন আমি অপেক্ষা করতে থাকলাম তোমার জন্য, কোন দিন তুমি কলেজে আসবে আর কখন আমি তোমার সাথে কথা বলতে পারবো। পরে সেই দিন যখন তুমি কলেজে আসলে আমি তোমার সাথে কথা বলার জন্য তোমার কাছে যেতে লাগি, আর অমনি তুমি আমাকে দেখে গান গাইতে শুরু করো, আর তাতেই আমি তোমার কাছে যাওয়ার সুযোগটা পেয়ে যাই, তোমাকে আমার কাছে আনার সুযোগ পেয়ে যাই।
আমার জানটাকে তখনই আমি গিয়ে দুইটা ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিই। কেন দিয়েছে সেটা কি জানো শুভ? শুভ আস্তে করে বলল, তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে জানবো? তখন আবার আদিলা বলতে লাগলো, যদি আমি তোমার সাথে সরাসরি কথা বলতাম তাহলে হয়তো বা তুমি মনে মনে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করতে, আর বলতে যে যে কলেজের টপ সুন্দরী মেয়ে নিজ থেকে তোমার সাথে কথা বলতে এসেছে। তাই আমি সেই দিন আমার জানুটাকে মেরেছিলাম, যাতে করে সে আমাকে নিয়ে ভাবে, আমার পিছন পিছন ঘোরে, আমাকে নিয়ে তার যেন রাজ্যে রাজরানী করে রাখতে পারে। এই কারণে আমি তোমাকে সেই দিন মেরেছিলাম। শুভ এবার বসা থেকে উঠে পড়ে আর বলতে লাগলো, বাহ, আমার জানটা তো দেখি অনেক চালাক। তখন আদিলা বলল, চালাকি যদি নাই করতাম তাহলে কি তোমাকে এত সহজেই পেয়ে যেতাম বলো? আমি যতই চালাকি করছি শুধু তোমাকে ভালোবেসে পাওয়ার জন্য। শুভ বলল, এই খ্যাত ছেলেটাকে তুমি এত ভালোবাসো এতদিন ধরে? আদিলা এবার একটু রেগে গিয়ে বলতে লাগলো, দেখো শুভ, তুমি নিজেকে আমার সামনে কখনো খ্যাত বলবে না। তুমি অন্যের চোখে খ্যাত হলেও তুমি আমার চোখে আমার রাজ্যের রাজা। শুভ বলল, আচ্ছা বাবা, আর বলবো না এরকম ভাবে, এই যে দেখো কান ধরতেছি। আদিলা বলল, ওকে ঠিক আছে, সামনে থেকে যেন আর এরকম দুষ্টামি করতে না দেখি আমার সাথে। শুভ বলল, আচ্ছা ঠিক আছে, চলো, আজকে তো অনেক হয়েছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আদিলা বলল, চলো তাহলে। এভাবেই তাদের ভালোবাসা খুনসুটির মধ্যে দিয়ে চলতে থাকে, আর একের প্রতি অপরের বিশ্বাস ভালোবাসা বাড়তেই থাকে। হঠাৎ একদিন সকালে আদিলা শুভকে ফোন করে কলেজে ডাকে। কলেজে গিয়ে শুভ যা দেখতে পায় তাতে তো তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। শুভ স্কুলে গিয়ে দেখতে পায় আদিলাকে একটি ছেলে প্রপোজ করতেছে, আর আদিলা হেসে হেসে তাকে কি যেন বলতেছে। কিছুক্ষণ পর আদিলা ছেলেটির হাত থেকে ফুলটা নিয়ে নেয় এবং কি হাত দুটো বাড়িয়ে দেয় ছেলেটিকে বুকে টেনে নেওয়ার জন্য। দূর থেকে শুভ এইসব সহ্য করতে পারে না, তাই তো সে সেখান থেকে একটা নদীর পাড়ে চলে আসে। নদীর পাড়ে এসে নদীর কিনারে বসে পড়ে। কিভাবে শুভ সহ্য করবে সেই দৃশ্যগুলো? কারণ শুভ তো আদিলাকে নিজের চাইতেও বেশি ভালোবাসছিল। সে যদি তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে, অন্যকে বুকে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিতে পারে, তাহলে তাকে কেনই বা ডাকলো? আচ্ছা, কারো ভালোবাসা যদি অন্য কাউকে বুকে টেনে নেয় তাহলে সে কিভাবে সহ্য করবে? সে তো কোনোভাবেই সহ্য করতে পারবে না। আপনাদের যদি কেউ এরকম করে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তেমনি শুভও পারেনি তার ভালোবাসার মানুষটিকে চোখের সামনে অন্য কাউকে জড়িয়ে ধরতে দেখতে। শুভ নদীর কিনারে এসে পানিতে ঢিল ছুঁড়তে থাকে আর মনে মনে বলতে থাকে, এই বুঝি ধনী মেয়েদের ভালোবাসা? কি অপরাধ ছিল আমার? কি দোষটাই বা করেছিলাম আমি, যার জন্য তুই আমাকে ঠকালি? কেন এমন করলি আমার সাথে? কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলি? কি অপরাধ ছিল আমার? যদি ভালোই না বাসতে পারিস তাহলে কেনই বা আমাকে ভালোবাসা শিখালি? কেনই বা তুই আমার সাথে ভালোবাসার অভিনয় করলি? আমি কি অপরাধ করছিলাম তোর সাথে? শুভ এইসব কথাগুলো মনে মনে বলছে আর চোখ দিয়ে অনবরত পানি ঝরাচ্ছে। কিছুক্ষণ পর না হয় আমি ওই ছলনাময়ের জন্য আর কান্না করব না। সে যদি আমাকে কষ্ট দিয়ে সুখী থাকতে পারে তাহলে থাকুক, আমি তাকে সুখে থাকার জন্য ছেড়ে দিলাম। আমি আর কখনো তার সামনে আমার এই মুখটাকে দেখাবো না, আর কখনো তাকে বলবো না অনেক ভালোবাসি আদিলা তোমাকে, আর ভালোবাসছিলাম এটাও তাকে বলবো না। ছেড়ে গেলি তুই আমাকে আমি গরিব বলে। আমি গরিব ছিলাম ঠিকই, কিন্তু নিষ্কর্মা ছিলাম না যে আমি তোকে সুখে রাখতে পারবো না। তুমি আদিলা নিজের সুখের জন্য আমাকে ছেড়ে চলে গেলে। তুমি যার জন্য আমাকে ছেড়ে চলে গেল তাকে নিয়েই তুমি সুখে থাকো, এটাই আমার পক্ষ থেকে তোমার জন্য দোয়া রইল। এদিকে আদিলা শুভর জন্য অপেক্ষা করতে করতে শুভকে আর সামনে পায় না। আদিলা শুভর নাম্বারে বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোনের ওপাশ থেকে একটাই কথা ভেসে আসে, আপনি যেই নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ রয়েছে, দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। বারবার যখন এই কথা আসে তখন আদিলা অস্থির হয়ে যায়। শুভর কোনো কিছু হয়ে গেল না তো? এই তো কিছুক্ষণ আগেই তো কথা বললাম, এখন শুভ কেনই বা আমার ফোন তুলছে না? শুভর আবার না না, এইসব আমি কি ভাবছি? আমার শুভর কিছুই হতে পারে না। এইভাবেই সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়, তবুও আদিলা শুভর কোনো খোঁজ খবর পায় না। আদিলা বাসায় গিয়ে শুয়ে পড়ে আর বারবার শুভর নাম্বারে ফোন করতে থাকে, মেসেজ করতে থাকে আর বলতে থাকে, প্লিজ শুভ, একটিবারের জন্য তুমি আমার ফোনটা তোলো, তুমি কেন আমার ফোন তুলতেছো না? এইভাবে কান্না করতে থাকে আর বালিশে মুখ গুজে থাকে আর মনে মনে বলতে থাকে, শুভ, একটিবারের জন্য তুমি আমার সাথে কথা বলো, তুমি আমার সাথে অভিমান করছো কেন? যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে বলো, তবুও তুমি আমার সাথে কথা বলো। তারপর থেকে আদিলার কাছে আর কোনো শুভর ফোন আসে না। এইভাবেই একদিন, 2 দিন, 3 দিন চলতে চলতে কিছুদিন কেটে যায়। আদিলা শুভর কোনো খোঁজ খবর পায় না। ওইদিকে আদিলার শরীরটা একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। শরীরের অবস্থা পুরোই কন্ডিশন খারাপ হয়ে থাকে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়, চুলগুলো এলোমেলো করতে দেখা যায়,
আর একটা বিশ্রী আকৃতি দেখা যায় আদিলার চেহারার ভিতরে। আদিলা একদিন সকালবেলা শুভর জন্য অপেক্ষা করে মন খারাপ করে বসে আছে তার বাড়িতে। তখনই তার বাড়িতে তার বান্ধবী মায়া এসে বলল, দেখ আদিলা, এভাবে ভেঙে পড়লে তো হয় না। তুই তো জানিস শুভ গ্রামের ছেলে, হয়তো সেখানে কোনো সমস্যা হয়েছে, তাই তো সে আসতে পারে নাই। আদিলা বলল, তাই বলে কি ফোন বন্ধ রাখবে? একটিবারও কি শুভর আমার কথা মনে পড়লো না? আর সে যে গ্রামে গিয়েছে সেটি কি আমাকে একটিবারও বলার প্রয়োজন মনে করলো না? মায়া বলল, তুই তো জানিস না গ্রামের বিদ্যুতের অবস্থা কি। গ্রামের অবস্থার বিদ্যুতের পুরোই খারাপ, কারণ একদিন বিদ্যুৎ থাকলে 7 দিন থাকে না। হয়তো এই 7 দিনে ফোন চার্জ করতে না পারে তার ফোনটা বন্ধ হয়ে গেছে, তাই তোর সাথে কোনো যোগাযোগ করতে পারে নাই শুভ। আদিলা মায়ার কথার প্রত্যুত্তরে বলল, বুঝলাম তার ফোনে চার্জ নেই, অন্য কারো ফোনেও কি চার্জ নেই? আমাকে কি একটি বার ফোন করে তার সমস্যার কথা বলতে পারতো না? আমি কি তার কাছে এতটাই পর হয়ে গিয়েছি? তার হয়তো বা আমার কথা মনে পড়ে না, কিন্তু আমার তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণে তার কথা মনে পড়ে, তাই না? কুত্তাটা আসুক একবার ঢাকায়, তারপরে ওকে দেখাবো কি মজা। আদিলাকে কষ্ট দেওয়ার কত মজা তা আমি ওকে টেরে টেরে টের পাওয়াবো। মায়া বলল, চল কোনো পার্কে গিয়ে ঘুরে আসি, তোর মনটা ফ্রেশ হয়ে যাবে। এখন এইসব বাদ দে, আর কতদিন বাসার ভিতরে নিজেকে এরকম আটকিয়ে রাখবি? আদিলা বলল, আচ্ছা ঠিক আছে, চল তাহলে। তারপর তারা একটা পার্কে গিয়ে বসে থাকে। যেই না আদিলা পার্কে থেকে চলে আসতে যাবে, তখনই পার্কের একটি বেঞ্চের উপরে আদিলার নজর যায়। নজর যেতেই দেখতে পায় যে শুভ একটি বেঞ্চের উপরে মন খারাপ করে বসে আছে। আদিলা শুভকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কি হয়েছে তোমার? আমার সাথে তুমি কেন দেখা করছো না? আমার সাথে তুমি কেন কথা বলছো না? তুমি তোমার ফোনটা বন্ধ রেখেছো কেন? আমি এতবার ফোন করছি তা তুমি উঠাচ্ছ না কেন? শুভর এবার রক্ত গরম হয়ে যায়, তাই তো শুভ আদিলাকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে কয়টা থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে থাকে, আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আদিলা গালে হাত দিয়ে বলতে লাগলো, আমার হবু স্বামীকে আমি জড়িয়ে ধরেছি, তাতে আমি ধরবো না কেন? সে কিছুদিন যাবৎ আমার সাথে রাগ করে রয়েছে, আমি তার রাগ ভাঙানোর চেষ্টা করতেছি। শুভ বলল, দেখেন, এগুলো ফাইজলামি বাদ দেন। আর আমি আপনার যোগ্য কখনো ছিলাম না, আর কখনো হতেও পারবো না, জানি না। তাই আমি আপনাকে আপনার মতো করে ছেড়ে দিয়েছি। আপনার সাথে আমার কোনো সম্পর্ক রাখতে চাই না। প্লিজ আপনার কাছ থেকে আমাকে জোরে যেতে দেন। হাত জোর করে বলতেছি, আপনি এখান থেকে চলে যান, আমাকে আমার মতো ছেড়ে দেন। আমি আর কোনোদিনও আপনার সামনে যাব না। আদিলা বলল, আমি কি কখনো তোমাকে বলেছি তুমি আমার যোগ্য না? কেন ছেড়ে যাবে আমাকে? আর ছেড়ে যাওয়ার কথাই বা কেন বলতেছো? আমি তো তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি, আমি তো তোমার সাথে সারা জীবন থাকার জন্য তোমাকে ভালোবেসেছি। তুমি এইভাবে কথা বলতে পারো না শুভ আমার সাথে। শুভ বলল, সব কথা মুখে বলতে হয় না, কিছু কিছু কথা কাজকর্মেও বোঝা যায়। এই বলেই শুভ আদিলার কাছ থেকে চলে যেতে লাগে। আদিলা দৌড়ে গিয়ে শুভর পা জড়িয়ে ধরে আর শুভকে বলতে লাগে, প্লিজ শুভ, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দাও। আমাকে তোমার পিচ্চি বউ মনে করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে না পেলে আমি মারা যাব। শুভ এবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগলো, বাহ, কি সুন্দর অভিনয়, পা ছাড়ুন বলতেছি আমার। আদিলা বলল, তুমি আমাকে ক্ষমা করা না পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। শুভ বলল, যদি আপনি আমাকে 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন তাহলে আমার পা ছেড়ে দেন বলতেছি। এবার আদিলা কান্না করতে করতে শুভর পা ছেড়ে দেয় আর বলতে লাগলো, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো কেন শুভ? আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও তুমি। তারপরে তুমি আমাকে ছেড়ে যেও না, তোমার কাছে 2 হাত জোর করে বলতেছি। শুভ বলল, আমাকে না পেলে আপনি মরে যাবেন, এটাই তো আপনার কথা না? আমার মতো ছোট লোক না থাকলে তো আপনার জীবনে কিছু আসে যায় না। আমার মতো ছোট লোক আপনার জীবন থেকে সরে গেলে আপনার তো কোনো কিছুই হবে না। আপনার তো আর বয়ফ্রেন্ডের অভাব নাই নাকি? আতিলা বলল, কি বলছো এইসব? বিশ্বাস করো শুভ, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি, আর কখনো বাসতেও পারবো না। তুমি আমার সাথে কেন এমন করতেছো? শুভ এবার বলতে লাগলো, মিথ্যা কথা বলা বাদ দিন, আপনি এখান থেকে চলে যান। আমি যদি সেই দিন নিজ চোখে আপনাকে না দেখতাম তাহলে আমি কখনো বিশ্বাসই করতাম না, কারণ আমি আপনার প্রেমে এত পরিমাণে অন্ধ ছিলাম। আদিলা বলল, কি দেখেছো তুমি এমন? আর কি দেখার কারণে তুমি আমাকে অবিশ্বাস করতেছো? আমি সত্যি করে বলতেছি, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসিনি। শুভ বলল, সেই দিন ছেলেটা যখন আপনাকে প্রপোজ করলো তখন তো আপনি হাসি মুখে তার প্রস্তাব গ্রহণ করে নিলেন এবং কি তাকে জড়িয়েও ধরলেন। আদিলা এবার শুভর কথা শেষ করতে না দিয়েই সাথে সাথে শুভর কলারটা চেপে ধরলো আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তুই সেই দিন সবটা না দেখে কেন আমাকে অবিশ্বাস করলি?
কেন আমাকে এতদিন কষ্ট দিলি? কেন বল আমাকে কাঁদালি? এখন সব কিছুর উত্তর দিবি তুই। আদিলার এরকম আচরণ দেখে শুভ তো পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ শুভ জানে আদিলা 1 নম্বরে একটি গুন্ডি মেয়ে। তখনই শুভ আমতা আমতা করে ভয়ের তো অবস্থাতে বলতে লাগলো, আমি তো সবটা দেখছি আপনাকে। আপনি ওই ছেলেটাকে জড়িয়ে ধরেছেন। আপনি আমাকে ছাড়া তাকে কেনই বা জড়িয়ে ধরবেন যদি তাকে ভালোই না বেসে থাকেন? আদিলা বলল, এই মায়া তোর ফোনটা দে তো, আর এই কুত্তাটাকে ধর শক্ত করে, ওরে কিছু থেরাপি দিতে হবে। ও কেন আমাকে এতদিন কষ্ট দিল? মায়া বলল, আদিলা তুই কি পারবি শুভকে মারতে, শুভকে কষ্ট দিতে? আদিলা বলল, কেন আমি পারবো না? আমি তাকে মারবো, তাকে কষ্ট দিব, তাকে আবার আদর করে সমস্ত কষ্টগুলো ভুলিয়েও সেই আমিই দিব। আমি ছাড়া তাকে আর কে ভালোবাসবে সেটা বল। এখন তাকে ধরে রাখ বলতেছি। যেই না মায়া শুভকে ধরতে যাবে তখনই আদিলা আবার বলতে লাগলো, এই তুই ওকে ধরবি না, আমি ওকে আগে আমার নির্দোষ প্রমাণ করি, তারপরে তুই লাগলে ওকে ধরিস। এই বলেই আদিলা তার ফোনটা বের করে একটা ভিডিও অন করে দেয়। ভিডিও অন করার সাথে সাথে পর্বটি আজকের জন্য এখানেই শেষ করে দেয়। আর গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবে আমাদেরকে গল্প বানানোর জন্য আরও উৎসাহিত করে। ধন্যবাদ এই পুরোপুরি গল্পটা আমাদের সাথে থেকে শোনার জন্য।